আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। সঙ্গে আছি আমি আজিজুল হক, সহকারী শিক্ষক, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় বগুড়া। আজকে আমি নবম এবং দশম শ্রেণীদের পদার্থবিজ্ঞানে আমি সমন্বিতভাবে তিনটি অধ্যায় গতি, বল, কাজ, ক্ষমতা ও শক্তি, এই তিনটি অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমার এই ভিডিওটা বানানো। যে আমাদের এই পদার্থবিজ্ঞানের এই তিনটি অধ্যায়, এখান থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষাতে তোমাদের দুটি করে প্রশ্ন এসে থাকে। গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি, এই তিনটি অধ্যায় থেকে তোমরা ভালো করে দেখবা বোর্ড কোশ্চিন বিগত সালের। তোমরা দেখবা যে এই তিনটি অধ্যায় থেকে প্রতিটা বছর দুটি করে প্রশ্ন, মিনিমাম দুটি করে কোশ্চিন এখান থেকে হয়ে থাকে, দুটি করে উদ্দীপক এখানে হয়ে থাকে। আর পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা গতি, বল, এই অধ্যায়গুলো পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই অধ্যায় তিনটি একটি আরেকটির সঙ্গে রিলেটেড। গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি। তো এখান থেকে যখন প্রশ্নগুলো আসে, তোমাদের উদ্দীপক যখন পরীক্ষাতে আসে, দেখা যায় যে একটা অধ্যায় থেকে শুধু আসে না, একটা অধ্যায়ের সঙ্গে আর একটা অধ্যায় রিলেটেড, দুটো অধ্যায় থেকে মিলিতভাবে দেখা যায় কোশ্চেনগুলো এসে থাকে। এই অধ্যায়গুলোর মধ্যে কেন এত মিল, সেই মিলগুলো আজকে আমি খুঁজে বের করব। আর খুঁজে বের করে যে এখানে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, সেই গাণিতিক সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব, সেই পথটি আজকে আমি খুঁজে বের করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সঙ্গী থাকবা। আর এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে তোমাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, আমরা আলোচনায় চলে যাই। আমি এখানে লিখেছি বল, গতি, কাজ, ক্ষমতা ও শক্তি। আমাদের বইয়ে রয়েছে গতি, বল, কাজ, ক্ষমতা ও শক্তি, পর্যায়ক্রমে তিনটি অধ্যায় একের পর এক রয়েছে। আমি এখানে প্রথমে বল দিয়েছি। কেন দিয়েছি সে বিষয়ে এখন আমরা আলোকপাত করি। আচ্ছা, ধরি এটি একটি বস্তু। ধরলাম এটি একটি বস্তু, এই বস্তুটা ভূমির উপর রয়েছে। নিশ্চয়ই একটা বস্তু ম্যাটেরিয়াল, অর্থাৎ বস্তুটা বিভিন্ন উপাদান দ্বারা তৈরি, যার ফলে বস্তুর সমষ্টিগত উপাদানটা হচ্ছে বস্তুর ভর। অর্থাৎ ধরলাম এই বস্তুটির একটা ভর রয়েছে, আর সেই ভর ধরলাম এম। ধরলাম বস্তুর ভর এম। এম ভরের বস্তু এই জায়গায় রয়েছে। ধরলাম পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুটা স্থির অবস্থায় রয়েছে। স্থির অবস্থায় যখন থাকে তখন বস্তুর যে বেগটা থাকে তাকে বলা হয় আদিবেগ। মানে প্রথম অবস্থায় যে বেগটা থাকে সেটি হচ্ছে আদিবেগ। তাহলে স্থির অবস্থায় আছে, তাহলে নিশ্চয়ই তার আদিবেগটা হয়ে যায় 0। আচ্ছা, ধরলাম এটি স্থির অবস্থায় রয়েছে, অর্থাৎ আদিবেগ হয়ে আছে 0 মিটার পার সেকেন্ড। এখন এই বস্তুটাকে যখন আমরা গতিশীল করতে যাব, নিশ্চয়ই বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে। তার মানে বল প্রয়োগ ছাড়া গতি সম্ভব নয়। ওই জন্য আমি প্রথমে বল লিখেছি, তারপরে লিখেছি গতি। তার মানে আমি বস্তুটার উপরে বল প্রয়োগ করব, তারপরে বস্তুকে গতিশীল করব। আচ্ছা, ধরলাম আমি বস্তুটির উপর এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। এম ভরের বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটি আর এখানে স্থির অবস্থায় থাকলো না। এখান থেকে যে প্রথম যে বেগটা ছিল, এখান থেকে বেগের পরিবর্তন হয়ে তাহলে কি হচ্ছে, বস্তুটা দূরত্ব অতিক্রম করা শুরু করে দিয়েছে, অথবা স্মরণ ঘটতে শুরু করেছে। বল যেদিকে প্রয়োগ করা হয়েছে বস্তুটা ঠিক সেই দিকেই যাচ্ছে। ধরলাম যে এস দূরত্ব অতিক্রম করার পর বস্তুটি এই জায়গাতে এসে পৌঁছেছে। এই বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এস। তাহলে প্রথম যে বেগটা ছিল এবং সে বেগের পরিবর্তন হয়েছে, ধরলাম বস্তুটির শেষ বেগ হয়েছে ভি। এই যে বস্তুটি যখন এক অবস্থান থেকে তার অন্য অবস্থানে গিয়েছে, তখন বস্তুটি এস দূরত্ব অতিক্রম করেছে। এই সময় মানে এই টাইমটার মধ্যে এখানে কিন্তু একটা সময় লেগেছে, অর্থাৎ এই পরিবর্তন হতে গিয়ে এখানে একটা সময় লেগেছে। ধরলাম সেই সময়টা হচ্ছে টি। টি সময় লেগেছে। এখন এই যে বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটার গতি অর্জন করেছে,
তার মানে এই যে গতি অর্জন করেছে, এখানে গতি অধ্যায়টা চলে এসেছে। তাহলে গতি অধ্যায়ের সমস্যা সমাধান করার জন্য আমরা জানি গতির সমীকরণ রয়েছে 4টি। কি হয়েছে, প্রথমে একটি বস্তুর বেগ ছিল আদিবেগ ইউ, বস্তুটির উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ হয়েছে। এই যে সময়ের সাথে যে বস্তুর বেগের পরিবর্তন হয়েছে, অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তনটা হচ্ছে ত্বরণ, অর্থাৎ বস্তুটির ত্বরণও ঘটেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আদিবেগ ছিল ইউ, শেষ বেগ ভি, বস্তুটির ত্বরণ ছিল এ, এস দূরত্ব অতিক্রম করেছে এবং সময় লেগেছে টি। এই 5টি উপাদান বা এই 5টি পদ বা রাশি দ্বারা এখানে গতির সমীকরণ গঠিত হয়েছে 4টি। 1 নম্বর সমীকরণ আমরা জানি যে ভি সমান সমান ইউ প্লাস এটি। 2 নম্বর সমীকরণ এটি গড় বেগের এস সমান সমান ভি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু টি। 3 নম্বর সমীকরণ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। 4 নম্বর সমীকরণ এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটি গতিশীল হয়েছে এবং এই গতি বিষয়ে যতগুলো সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমরা গতির এই 4টি সমীকরণের সাহায্যে সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। তবে এখানে যে উদ্দীপকটা দেওয়া থাকবে তোমরা দেখবা যেখানে রয়েছে 5টি উপাদান, একটা আদিবেগ, একটা শেষ বেগ, একটা ত্বরণ, একটা সময়, একটা দূরত্ব আর একটা হচ্ছে সময়। এই 5টির মধ্যে যে কোনো 3টির মান ইউ ভি এ এস টি, এই 5টির পদের মধ্যে যে কোনো 3টির মান দেওয়া থাকবে উদ্দীপকের মধ্যে যে কোনো উপায়ে, সেটি বিভিন্ন গল্প আকারে, বিভিন্ন ঘটনা আকারে, কথার মারপ্যাচে, এই যে কোনো 3টি মানে মান দেওয়া থাকবে। সেখান থেকে গ এবং ঘ নাম্বার প্রশ্ন হয়তো 2টির মান বের করতে বলবে, যে কোনো 2টি, যে কোনো 3টির মান দেওয়া থাকবে। আমরা সেখান থেকে অনায়াসে এই সমীকরণগুলো ব্যবহার করে বাকি 3টি রাশির মান আমরা বা পদের মান আমরা এখান থেকে বের করতে পারবো। আমি এই যে বলটা আচ্ছা দেখলাম যে বল প্রয়োগ করার ফলে তাহলে বস্তুটির গতি হয়েছিল এবং গতির জন্য এই 4টি সমীকরণ প্রযোজ্য। এবার আমরা দেখব বস্তুটি প্রথমে যে বেগটি ছিল সেই বেগটি হচ্ছে আদিবেগ ছিল ইউ এবং বস্তুটির ভর হচ্ছে এম। তাহলে ভর এবং বেগকে গুণ করলে পাওয়া যায় ভরবেগ। তাহলে বস্তুটির আদি ভরবেগ হবে এম ইউ এবং বস্তুটির শেষ ভরবেগ হবে এম ভি। এই যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ, তাহলে এই যে ভরবেগের পরিবর্তনটা হয়েছে কার জন্য হয়েছে ভরবেগের পরিবর্তন? এই যে টি সময়ের মধ্যে কিন্তু ভরবেগের পরিবর্তন হয়েছে। তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তনটা কি হবে? যে এম ভি মাইনাস এম ইউ। এইটা হচ্ছে তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন হবে কি? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। এইখান থেকে আমরা যদি এমটাকে কমন নিই তাহলে পাবো ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আর আমরা জানি যে ভরবেগের যে পরিবর্তনটা হয় এখানে যে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি এর পরিবর্তন লিখতে পারি আমরা এ। তাহলে এখানে পাওয়া যাচ্ছে এম এ। এই যে এম এটাই হচ্ছিল বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন কেন হয়েছে? বস্তুর উপর বল প্রয়োগ করার ফলেই বস্তুর ভরবেগের পরিবর্তন হয়েছে। তার মানে এটা বলের কারণেই হয়েছে, অর্থাৎ বল সমান এফ সমান সমান লেখা যায় এম এ। তাহলে আমরা এখানে বল সম্পর্কে নিউটনের বলের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রতিপাদন করতে পারি এফ সমান এম এ। এটা হচ্ছে এফ সমান এম এ। এটা হচ্ছে কি, এখানে আর একটা বিষয় আমরা দেখে নিই। তা আমরা জানি যে বলের যে সমীকরণটা দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই এফ সমান সমান এম এ। তাহলে এইখানে আর একটা বিষয় আমরা দেখি, এইখানে এম ভি মাইনাস এম ইউ, টিটাকে যদি এই পাশে নিয়ে আসি এটা কিন্তু এফ সমান সমান হচ্ছে। তাহলে টিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে এখানে এফ টি। এই যে এফ টি এটা বলা হয় বলের ঘাত, এটাকে বলা হয় বলের
ঘাত। বলের ঘাতের ফলে কিন্তু বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। আচ্ছা, বলের ঘাতটা কি এই জিনিসটা আমরা এখন বুঝে নিই। একজন ব্যাটিং যখন ব্যাট করে, বোলার যখন বল করে, বোলার বল করলো, ক্রিকেটার একজন বোলার বল করার সঙ্গে সঙ্গে ব্যাটসম্যান তখন কি করে, ব্যাট দিয়ে বলটাকে আঘাত করে। এই যে বলটা যে বেগে যাচ্ছিল, বলের উপর বল প্রয়োগ করার ফলে, ক্রিকেট বলের উপর বল প্রয়োগ করার ফলে তার বেগের বা তার গতির পরিবর্তন করে দেয়, অর্থাৎ তার বেগের পরিবর্তন করে দেয়। যে সময়টা ধরে বলের উপর বল ক্রিয়া করে, অর্থাৎ ক্রিকেট বলের উপর ব্যাট দিয়ে যে আঘাত করা হয়, এই আঘাতের সময় আর বস্তুর বল, এই দুটা গুণফল হচ্ছে বস্তুর বলের ঘাত বা ঘাত বল। এই ঘাত বলের ফলেই বস্তুর কি হয়, বেগের পরিবর্তন হয়, অর্থাৎ ভর বেগের পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা ঘাত বল এফ টি সমান সমান লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ। তাহলে বল প্রয়োগ করার ফলে যে বলের প্রথম আমরা সমীকরণ, বল অধ্যায় থেকে আমরা প্রথম একটি সমীকরণ পেয়েছি এফ সমান সমান এম এ। তারপরেতে আমরা লিখতে পারি, আচ্ছা দ্বিতীয়তে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে এফ টি সমান সমান এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ ঘাত বল বা বলের ঘাত সমান সমান লেখা যায় ভরবেগের পরিবর্তন। তারপরেতে আমরা এখন এই বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তু কিন্তু গতিশীল হয়ে যায়। এবার আমরা দেখি, যদি দুটি বস্তু দুদিক থেকে আসে অথবা দুটি বস্তু একই দিকে অগ্রসর হয়। আমি যদি ধরে নিই এখন যে এইটি একটি বস্তু, এটাও একটা বস্তু, ধরলাম এই বস্তুর ভর m1, এই বস্তুর ভর m2, তাহলে দুইটি বস্তু কি করতেছে, তারা সবাই সামনের দিকে অগ্রসর হচ্ছে। প্রথম বস্তুর আদিবেগ ধরলাম u1, দ্বিতীয় বস্তুর আদিবেগ ধরলাম u2। এখন প্রথম বস্তুর চেয়ে দ্বিতীয় বস্তুর বেগ কম, অর্থাৎ প্রথম বস্তুর বেগটা বেশি, দ্বিতীয় বস্তুর বেগ কম। তাহলে আমি যদি একটা রাস্তা দিয়ে সামনের দিকে চলি, সামনে যে আমরা একটা রাস্তা দিয়ে দুজন লোক যাচ্ছি, এখন আটো একটা রাস্তা, দুই পাশে যাওয়ার কোনো বুদ্ধি নাই। আমি সামনের যে লোক সে আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু পিছনের যে লোক সে জোরে জোরে যাচ্ছে। তাহলে এক সময় কি করবে, পিছনের লোকটা সামনের লোকের নিকটে যাবে। ঠিক ওই রকম যদি দুটি গাড়ির কথা কল্পনা করি, সামনে একটি গাড়ি, পিছনে আর একটা গাড়ি, সামনের গাড়ির চাইতে পিছনের গাড়ির বেগটা বেশি, তখন কি করবে, পিছনের গাড়িটা যে সামনের গাড়িটাকে ধাক্কা দেবে, অর্থাৎ দুটোর মধ্যে সংঘর্ষ হবে। সংঘর্ষ হবে কি, প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়ির ওপর বল প্রয়োগ করবে, তাৎক্ষণিকভাবে ওই সময়ের মধ্যেই দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িকে তার বিপরীত দিকে আবার বল প্রয়োগ করবে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে এক সময় যে এইদিকে সে কি হবে, যে এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি বা বস্তু, এটা হচ্ছে প্রথম বস্তু m1। প্রথম বস্তুটি এই দ্বিতীয় বস্তুটিকে f1 বলে আঘাত করবে এবং দ্বিতীয় বস্তুটি একই সময় এটাকে তার বিপরীত দিকে f2 বলে আঘাত করবে। করার ফলে এটা তাহলে কি হলো, এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাই f1 সমান সমান মাইনাস f2, অর্থাৎ এটি ক্রিয়া বল, এই পাশে যেটা প্রতিক্রিয়া বল, সে বলটা দুটি হচ্ছে সমান। এখন আমরা জানি বলের সমীকরণ f সমান ma, f সমান ma, তাহলে এটা যেহেতু 1 তাহলে এটা হবে a1 এবং মাইনাস এটা হচ্ছে f2, তাহলে f2 এর পরিবর্তে লিখতে পারবো আমরা ma2, এর মান v মাইনাস ইউ ডিভাইডেড ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, ওটা যদি এখানে বসাই তাহলে এখান থেকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার একটা সূত্র পাবো। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি, এই যে দুইটি বস্তু একই দিকে যাচ্ছে বা দুইটি গাড়ি একই দিকে যাচ্ছে, সংঘর্ষের আগে দুইটি বস্তুর ভরবেগ এবং সংঘর্ষ হওয়ার পর দুইটি বস্তুর যে ভরবেগ, যদি বাইরে থেকে কোনো বল এই বস্তুদ্বয়ের উপর না প্রয়োগ করা হয়, তাহলে সংঘর্ষের আগে দুটি বস্তুর মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে দুটি বস্তুর মোট ভরবেগ
সমান হবে। এটি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এখান থেকে আমরা যে সূত্রটা পাই এখান থেকে সেটা হবে যে 3 নম্বরে লিখতে পারি যে m1u1 প্লাস m2u2 সমান আমরা লিখতে পারি m1v1 প্লাস m2v2। অর্থাৎ সংঘর্ষের আগে প্রথম গাড়ির ভরবেগ, এটি প্রথম গাড়ির ভরবেগ, এটি দ্বিতীয় গাড়ির ভরবেগ, এটি হচ্ছে দ্বিতীয় গাড়ির ভরবেগ। এবং সংঘর্ষ হয়ে যাওয়ার পর দুটি গাড়ি কি করতে পারে, মিলিতভাবেও যেতে পারে এবং আলাদাভাবেও যেতে পারে। অর্থাৎ সংঘর্ষের পর আবার দুটি গাড়ি সামনের দিকে যাচ্ছে, একটি গাড়ি সামনে আরেকটি হচ্ছে পিছনে। এবং সেই ক্ষেত্রে প্রথম গাড়ির সে সংঘর্ষের পরের যে বেগ সেটা হবে v1 এবং দ্বিতীয় গাড়ির যে বেগটা হবে সেটা হবে v2। তাহলে এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি m1v1, এটা সংঘর্ষের পর যে বেগটা হয়েছে এটি প্রথম গাড়ির বেগ এবং এটি হচ্ছে দ্বিতীয় গাড়ির বেগ। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এটা আমরা কিন্তু বল অধ্যায় থেকে পাই। এখন বল অধ্যায়ে আমরা আরেকটা সূত্র পাবো, এটা একটা ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে অনেক পরীক্ষাতে এটা এসে থাকে। সেটি হচ্ছে যে বন্দুক দিয়ে গুলি করা। আমরা যখন বন্দুক দিয়ে গুলি করব তখন কি করব, বন্দুক দিয়ে যখন গুলি করলাম গুলিটা যাবে সামনের দিকে এবং তার প্রতিক্রিয়া হিসেবে বন্দুকটা কিন্তু তার বেগ হবে, বন্দুকের বেগ হবে পিছন দিকে। অনেক সময় আমরা টেলিভিশনে দেখি, আমরা ডিসকভারি চ্যানেলে দেখি, যখন দেখি যে এরকম কোনো ফায়ারিং রেঞ্জে ফায়ার করতেছে অথবা স্টুপিড সায়েন্স একটা এপিসোড হয় ডিসকভারি চ্যানেলে, তোমরা দেখেছো অনেকেই। অনেক সময় দেখা যায় যে কেউ বন্দুক ধরে গুলি করতেছে, গুলি করার সঙ্গে সঙ্গে বন্দুকটা পিছন দিকে ধাক্কা দেওয়ার ফলে সে লোকটা পড়ে গেছে অথবা তার মুখে এসে লেগেছে অথবা তার কাঁধে এসে লেগেছে। এটা কি হয়, যখন বন্দুক দিয়ে গুলি করা হয় তখন বন্দুক গুলি যায় সামনের দিকে, প্রতিক্রিয়া হিসেবে বন্দুকটা তার পিছন দিকে ব্যাক করে। এই যে যখন গুলি করবে ঠিক গুলি করার আগ মুহূর্তে গুলির কোনো বেগ থাকে না, বন্দুকেরও কোনো বেগ থাকে না, তাহলে গুলি করার পূর্বে বন্দুকের এবং গুলির ভরবেগ 0। গুলি করার পর বন্দুকেরও বেগ হয় এবং বন্দুকের বেগ হয় পেছন দিকে, গুলির বেগ হয় সামনের দিকে। তার মানে গুলি করার পর বন্দুকের ভরবেগ আছে এবং গুলিরও ভরবেগ রয়েছে। তো এইখানে এই বন্দুকের এবং গুলি করা এই অঙ্কটা করার জন্য আমরা এখানে একটা সহজ সূত্র ব্যবহার করে থাকি। সেই সূত্রটি হচ্ছে, আমরা লিখতে পারি যে mv প্লাস mv ইকুয়াল 0। mv এটা আমি লিখেছি বড় হাতের, অর্থাৎ এইটা হবে বন্দুক, এটাও mv, এটা লিখলাম আমি গুলি। এই পাশের 0, 0 কেন? আচ্ছা, আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সংঘর্ষের আগের অংশ থাকে, সংঘর্ষের পরের অংশ থাকে। ঠিক গুলি করার ক্ষেত্রে গুলি করার আগের অবস্থা থাকে, গুলি করার পরের অবস্থা থাকে। যেহেতু গুলি করার আগের অবস্থায় গুলিরও বেগ 0, বন্দুকের বেগ 0, সেজন্য টোটালি বন্দুকের ভরবেগগুলো হয়ে যায় 0। সেই জন্য এই পাশে লিখেছি আমি 0। এই পাশে যেটা রয়েছে গুলি করার পর, এটা হচ্ছে mv, এটা বড় হাতের লিখেছি m, বড় হাতের লিখেছি v। এটা আমাদের একটু বোঝার জন্য সেটা বলি, যেহেতু বন্দুকটা বড় তাহলে বন্দুকের ভর বেশি, সেজন্য আমরা কি এটা বোঝার জন্য বা এটা লিখেছি যে mv, অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝবো যে এটা বন্দুকের ভর, এটা হবে বন্দুকের বেগ। এখানে লিখেছি ছোট হাতের m, আবার লিখেছি v, এটা হবে গুলির ভর আর এই ভিটা হবে গুলির বেগ। এর সাহায্যে আমরা বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে পারি। অর্থাৎ কোনো উদ্দীপকের মধ্যে এরকম থাকে যে 5 কেজি ভরের একটা বন্দুক দিয়ে গুলি করা হলো, যে 10 গ্রাম ভরের একটা গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে কোনো একটা গাছের মধ্যে বা তক্তার মধ্যে প্রবেশ করলো, যে হয়তো 3 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ অর্ধেক হয়ে গেল। এই টাইপের অনেক উদ্দীপক থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যে গ নাম্বার প্রশ্নে অনেক সময় থাকে যে বন্দুকের পশ্চাৎ বেগ কত, তখন আমরা কি করব, এই সূত্রটা ব্যবহার করব, mv প্লাস mv ইকুয়াল 0। এই mv এটা হচ্ছে বন্দুকের ভরবেগ গুলি করার পর,
আর এটা হচ্ছে গুলির ভরবেগ। এই যে আমরা এখানে যে কয়েকটা সূত্র পেলাম এটা কিন্তু বল অধ্যায় থেকে এটা আমরা পেয়ে থাকি। এবার আমরা দেখব কাজ, ক্ষমতা, শক্তি। এই অধ্যায়ের যে মানে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো দেখব। তবে এই অধ্যায়ের সাথে অর্থাৎ বল অধ্যায়ের সাথে গতি অধ্যায়ের সম্পর্কটা কি? তাহলে আমি আগেই বললাম যে বল প্রয়োগ করার ফলে পরে কিন্তু বস্তুটার বেগের সৃষ্টি হয়। এইখানে বল অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এফ সমান লেখা যায় এম এ। এটা হচ্ছে ত্বরণ। ত্বরণ কখন সৃষ্টি হয়? অবশ্যই যখন বস্তুর বেগের পরিবর্তন হয়। তার মানে বল অধ্যায়ের সাথে এই গতি অধ্যায়ের সম্পর্ক রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছি এফ টি ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ। এই যেখানে ভি এখানে ইউ অর্থাৎ আদি বেগ শেষ বেগ। এটা কখন হয়? গতির ক্ষেত্রে আদি বেগ শেষ বেগ রয়েছে, তাহলে এখানে ওই বেগের কথা গতি অধ্যায়ে যাবে। এইখানেও এম, এখানেও ভি ওয়ান, এখানে ভি টু, আবার এখানে লেখা আছে ইউ ওয়ান, এখানে ইউ টু, অর্থাৎ এখানেও কিন্তু বেগের কথা চলে আসছে। অর্থাৎ তাহলে এই বল অধ্যায়টা সঙ্গে গতি অধ্যায়ের একটা চরম মিল রয়েছে। এবার আমরা দেখব যে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের সাথে এই দুটো অধ্যায়ের আবার কি মিল, অর্থাৎ বল অধ্যায় এবং গতি অধ্যায় এটার আবার কি মিল রয়েছে সেটা এখন দেখি আমরা। আচ্ছা, এখানে তাহলে কি বলেছিলাম প্রথমে যে এম ওয়ান ভরের কোনো একটা বস্তুর উপর যখন এফ পরিমাণ বল প্রয়োগ করা হয় তখন বস্তু কি করে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। আচ্ছা, আমরা জানি কাজের সংজ্ঞাটা কি, কাজ কখন হয়। বিজ্ঞানের ভাষায় কাজ হতে গেলে বল প্রয়োগ করতে হবে, অবশ্যই বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে এবং বস্তুটার স্মরণ ঘটতে হবে, তাছাড়া কখনো কাজ সম্ভব নয়। আমি একটা লাঠি নিয়ে একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, সারাটা দিন যদি দাঁড়িয়ে থাকে, সে দরজা পাহারা দিচ্ছে, বাড়ি পাহারা দিচ্ছে, সে সেখানে সারা দিন দাঁড়িয়ে থাকলো, সে যদি বলে আমি অনেক কাজ করলাম, বিজ্ঞানের ভাষায় এটা কোনো কাজ না। আমি কম্পিউটারে কাজ করতেছি, সারা দিন ধরে কম্পিউটারে বসে আছি, সামনে বসে আছি, এই যে আমি কম্পিউটারের সামনে বসে আছি এটাও বিজ্ঞানের ভাষায় কোনো কাজ না। আমি যদি হাঁটা চলা করি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, এটাও আমার কাজ বিজ্ঞানের ভাষায়। অর্থাৎ বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে এবং বল প্রয়োগের দিকে স্মরণ ঘটতে হবে, অর্থাৎ দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এখানে দেখি যে একটা বস্তু ছিল স্থির, এই এম ভরের বস্তু স্থির অবস্থায় ছিল, একে যখন বল প্রয়োগ করা হয়েছে তখন বস্তুটা কি করছে? এস দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ তখন কাজ হয়েছে। বল প্রয়োগ করার ফলে এস দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ বল এবং স্মরণের গুণফলকে বলা হয় কাজ। কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, ডাব্লু সমান সমান লেখা যায় যে এফ এস, কাজ সমান লেখা যায় এফ এস। এই যে কাজ অধ্যায়ে এসে আবার এফ বল, বল এসেছে, অর্থাৎ বল অধ্যায়ের আবার এই কাজ এই অধ্যায়ের সাথে সম্পর্ক। এখানে এস বা স্মরণ রয়েছে, স্মরণ আমরা পড়ে আসছি গতি অধ্যায়, তার মানে এখানে স্মরণটা এটা গতি অধ্যায় থেকে এসেছে। তার মানে এই কাজের মধ্যে দুটি অধ্যায় আছে, একটা বল অধ্যায় রয়েছে, একটা গতি অধ্যায় রয়েছে। তার মানে ওই অধ্যায়ের সাথে কিন্তু এই দুটা অধ্যায়টা রিলেটেড, অর্থাৎ এককভাবে কোনো অধ্যায় থেকে কখনো আমরা এই তিনটি অধ্যায় মিলেই কিন্তু সমন্বিতভাবেই কোনো উদ্দীপক বা গাণিতিক সমস্যা এসে থাকে। আচ্ছা, এবার আমরা দেখি, এটা গেল কাজের সমীকরণ সূত্র। এবার দেখি যে শক্তি, আমরা জানি কাজ করার সমর্থকই শক্তি বলে, তাহলে কাজের যেটা সমীকরণ হবে শক্তির সমীকরণেই সেইটা হবে। এবার দেখবো আমরা ক্ষমতা। ক্ষমতাটা কি? তাহলে এই যে বস্তুটার উপর এ পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটা এস দূরত্ব অতিক্রম করেছে, এ সময় কিন্তু সময় লেগেছে। এই যে সময়ের সাথে যে কাজটা হয়েছে, অর্থাৎ কাজকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাবো ক্ষমতা। অর্থাৎ আমরা লিখতে পারি ক্ষমতা পি বা পাওয়ার সমান ডাব্লু ডিভাইডেড কি টি, ডাব্লু ডিভাইডেড টি। কাজকে সময় দ্বারা যদি ভাগ দেই তাহলে তার ক্ষমতা কত সেইটা আমরা পাবো, এটা একটা সমীকরণ। আচ্ছা, গতি অধ্যায় থেকে আরেকটি সমীকরণ হচ্ছে যে কর্মদক্ষতা। আচ্ছা, এইটা যদি কোনো ইঞ্জিন হয়, আমি যদি একটা ইঞ্জিন চালনা করি, ইঞ্জিন চালনা করার ফলে এখানে শক্তি বল উৎপন্ন করবে, যার ফলে বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। তাহলে আমি ইঞ্জিনটাকে ধরলাম এটা একটা ইঞ্জিন, এই ইঞ্জিনে আমি ধরলাম 100% শক্তি প্রয়োগ করেছি। এখানে 100% শক্তি প্রয়োগ করার ফলে এখানে কি করছে যে 70% শক্তিকে কাজে লাগিয়ে সে এখানে দূরত্ব অতিক্রম করেছে বা কাজ করেছে, বাকি 30% শক্তি কি হয়েছে? ব্যয়িত হয়ে গেছে। তার মানে এখানে
পাওয়া যাবে যে মোট প্রদত্ত শক্তি যেটা, এই মোট প্রদত্ত শক্তি তখন দুইটি ভাগে ভাগ হয়ে যাবে। আমি এগুলো একটু মিশে দিচ্ছি বোঝানোর জন্য যে এটা একটা ইঞ্জিন, আমি ইঞ্জিনের উপরে 100% ইঞ্জিনটাকে চালনা করার জন্য 100% প্রদত্ত ক্ষমতা বা শক্তি এখানে প্রয়োগ করেছি, মানে ইঞ্জিন জ্বালানি দিয়েছি আমি 100%। ইঞ্জিনটা 100% জ্বালানি ব্যবহার করে সে কাজ করে এখান থেকে এখানে এসেছে। দেখা যাচ্ছে যে এখানে কাজ করার জন্য সে কি করেছে যে 70% শক্তি, 100-র মধ্যে 70% শক্তি সে ব্যয় করে কাজ করেছে, বাকি 30% শক্তি সে কি করেছে অপচয় করেছে। অর্থাৎ যখন একটা ইঞ্জিন চলে, সেই ইঞ্জিন যখন চাকা ঘোরে বা ইঞ্জিনটা যখন চলার ফলে সেখানে তাপ শক্তি, শব্দ শক্তি উৎপন্ন হয়ে সে কিছু শক্তিটাকে এই তাপ এবং শব্দতে ব্যয় করে ফেলে দেয়, সেটা হবে ব্যয়িত শক্তি। এবং এই ব্যয় করার ফলে যেটুকু থাকে সেটাতে সে কিন্তু ওই ইঞ্জিনটা কাজ করতে পারে, অর্থাৎ এটা হচ্ছে লাভ্য কার্যকর শক্তি। তাহলে এখানে আমরা তিনটি জিনিস পাই, একটি হচ্ছে মোট প্রদত্ত শক্তি, একটি হচ্ছে লাভ্য কার্যকর শক্তি, আর একটি হচ্ছে ব্যয়িত শক্তি, তিনটি। তাহলে এই সমীকরণ এখানে যাচ্ছে যে মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতা দুটো হতে পারে, মোট প্রদত্ত শক্তি অথবা মোট প্রদত্ত ক্ষমতা সমান সমান লেখা যায় যে লাভ্য কার্যকর শক্তি প্লাস ব্যয়িত অপচয়কৃত শক্তি, অপচয়কৃত শক্তি। মোট প্রদত্ত শক্তি সমান লাভ্য কার্যকর শক্তি এবং অপচয়কৃত শক্তি। এই যে এখানে যে ইঞ্জিনটা ব্যবহার করার ফলে যে এই যে ইঞ্জিনের যে কাজ করার যে পার্সেন্টেজ বা যে হার, এটা হচ্ছে তার কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, যে ইটা সমান সমান কি লেখা যায় যে লাভ্য কার্যকর শক্তি, লাভ্য কার্যকর শক্তি ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি গুণন 100%। এটি হচ্ছে কর্মদক্ষতার সূত্র। তাহলে আমরা এখানে একটা বিষয় আবার ক্লিয়ার হয়ে নেই, সেটি হচ্ছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটির আদিবেগ থেকে শেষ বেগে যায়, এর মধ্যে সরণ ঘটে, এখানে ত্বরণ রয়েছে, এখানে সরণ রয়েছে, সময় রয়েছে। তো এই যে এখানে ত্বরণ, আদিবেগ, শেষ বেগ, সরণ, সময় এগুলো থাকার ফলে গতির সমীকরণগুলো ব্যবহার করতে পারি। বস্তুটি যখন বল প্রয়োগ করা হয়েছে, তার মানে বল প্রয়োগের যে সূত্রগুলো রয়েছে এই এখানে বলের সূত্রগুলো চলে আসবে। এখানে আবার বস্তুটা বল প্রয়োগ করার ফলে দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ কাজ সম্পূর্ণ হয়েছে, এখানে কাজের সমীকরণগুলো চলে আসবে। এই রিলেটেডগুলো সূত্রগুলো দিয়ে আমরা কি করব, সমস্ত যে এই তিনটি অধ্যায় থেকে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। তো তোমাদের সুবিধার্থের জন্য আমি এখানে এই তিনটি অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে গাণিতিক সমস্যার সমাধান করার জন্য, সেই সূত্রগুলো আমি এখন এখানে লিখে দিচ্ছি। এটা তোমরা দেখতে পারো যে গতির সমীকরণ ছিল 4টি, এটি আমি একবার লিখি যে গতির সমীকরণ 4টি। এক নাম্বার ভি সমান ইউ প্লাস এটি, 2 নাম্বার এস সমান সমান ভি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু টি, 3 নাম্বারে রয়েছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, 4 নাম্বারে রয়েছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ, এটা এ হবে 2as হাফ এ টি স্কোয়ার। এই 4টি সমীকরণ রয়েছে। এই 4টি সমীকরণ এখানে আর একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে বস্তুর গতি কিন্তু ভূমি বরাবর হয়ে থাকে, ভূমির উপর দিয়ে হয়ে থাকে। বস্তুর গতি আবার উপর থেকে যখন নিচের দিকে পড়ে তখনও কিন্তু বস্তুর গতি সম্পূর্ণ গতি সংঘটিত হয়। সেক্ষেত্রেও সমস্যা সমাধান করার জন্য এগুলো সূত্রে ব্যবহার করব। আবার নিচ থেকে যখন কোনো একটা বস্তুকে আমি উপর দিকে নিক্ষেপ করি তারও কিন্তু বেগ বা গতির সৃষ্টি হয়, সেখানেও আমরা এই 4টা সমীকরণ ব্যবহার করব। তবে একটু ভিন্নতা রয়েছে, সেটি হচ্ছে যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে আমি ধরলাম যে এইচ উচ্চতায় একটি বস্তু রয়েছে, এই বস্তুটা এখন নিচের দিকে পড়বে, এই ক্ষেত্রে যে সমীকরণ হবে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে সমীকরণটা হবে সেটি হচ্ছে যেখানে এ ছিল সেখানে হয়ে যাবে জি,
আর যেখানে এস ছিল সেখানে শুধু হাইট যেটা সেটা আমরা লিখতে পারি যে এইচ। অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই সমীকরণগুলো এরকম হতে পারে যে ভি সমান ইউ প্লাস জিটি। জিটা কেন? আমরা যে এই জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ যখন কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে তখন কিন্তু বস্তুটা ত্বরণ হয় অভিকর্ষ ত্বরণ। আবার কোনো বস্তুকে যখন উপর দিকে নিক্ষেপ করা হয় তখনও যে বস্তুটা ত্বরণ সেটা হবে অভিকর্ষ ত্বরণ, সেটা হচ্ছে জি। আবার এই সমীকরণটাতে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, এখানে ছিল এস, এখানে লিখছি এইচ, কারণ হাইট উচ্চতার জন্য এটা লিখেছি। আর একটা এখানে এস এর পরিবর্তে লিখবো এইচ সমান সমান লিখতে পারি আমরা ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। আর এইটাতে যেহেতু জি নাই, শুধু এস রয়েছে, এস এর পরিবর্তে আমরা লিখবো এইচ সমান লিখবো ভি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু টি। এবার দেখব নিক্ষিপ্ত বস্তু, উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যাবে, যে উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপর দিকে যখন কোনো বস্তুটাকে নিক্ষেপ করা হয় তখন কিন্তু পৃথিবী আকর্ষণ করে নিচের দিকে এবং বস্তুটা উঠতেছে উপর দিকে। তো যখন নিক্ষেপ করা হয় এই নিক্ষেপের সময় যে বেগটা থাকে সেটা থাকে আদি বেগ, এবং বস্তু উপরে একসময় উঠতে 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 থেমে যায়, যে আবার নিচের দিকে পড়ে। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর আদি বেগ থাকে কিন্তু শেষ বেগের মানটা হয় 0। আর পড়ন্ত বস্তুর আদি বেগের মানটা হয় 0 কিন্তু শেষ বেগ ভূমিকে স্পর্শ করার সময় একটা মান থাকবে। এটা আমাদের জানতে হবে। আর এখানে যে আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণ এরকমই হবে। এখানে ভি সমান ইউ মাইনাস জিটি। এটা মাইনাস কেন? কারণ পৃথিবীর আকর্ষণ বল নিচের দিকে আর বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে উপর দিকে, পৃথিবীর বলের বিরুদ্ধে যাচ্ছে, অর্থাৎ এর মানটা হয়ে যাবে নেগেটিভ। জির মানটা অভিকর্ষ ত্বরণের মানটা হবে নেগেটিভ, অর্থাৎ জি। তারপরে এটা আমি লিখতে পারি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস জি এইচ, এখানে জি ছিল বিধায় তার আগে হয়েছে মাইনাস, এবং এটাও লিখতে পারি এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেখানে যেখানে অভিকর্ষ ত্বরণ রয়েছে তার আগে যদি প্লাস চিহ্ন থাকে সেটা আমরা করে নেব মাইনাস নিয়ে। এটা আমরা কি করতে পারি, এই পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর সূত্র বা যে সমস্যাগুলো রয়েছে সে সমাধানটা আমরা করতে পারি। এখানে আর একটা সূত্র রয়েছে, ছোট্ট একটি সূত্র, সেটা হচ্ছে বিচরণকাল। আচ্ছা, বিচরণকালটা কি? যখন কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ থেকে শুরু করে বস্তু উপর দিক থেকে আবার মাটিতে এসে পড়লো, নিক্ষেপ থেকে শুরু করে মাটিতে পড়া পর্যন্ত এই যে সময়, এই সময়টাকে বলা হয় বিচরণকাল। তো বিচরণকাল টি সমান সমান আমরা লিখতে পারি যে বিচরণকাল টি সমান 2u ডিভাইডেড জি, অর্থাৎ তার আদিবেগকে 2 দ্বারা গুণন এবং অভিকর্ষ ত্বরণ দ্বারা তাকে ভাগ দিলে আমরা তার বিচরণকালটা বের করতে পারি। আবার একটা জিনিস তোমরা এখানে অঙ্ক করার জন্য এটা মনে রাখবা যে একটি বস্তু ভূমি হতে নিক্ষেপ করে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে ঠিক ওই বস্তু আবার ভূমিতে পড়তে গেলে সেই সময়ই লাগবে। অর্থাৎ কোনো একটা বস্তুর সর্বোচ্চ উচ্চতায় যদি যে উঠতে যে সময় লাগে সেই সময়কে 2 দ্বারা গুণ করলে যে সময়টা পাওয়া যাবে সেইটা হবে ওই নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল। এভাবে আমরা ওই বিচরণকালটা বের করতে পারি। তাহলে এখানে যে কয়েকটা সমীকরণ দেখলাম এটি হচ্ছে গতি বিষয়ক সমস্ত প্রকার সমস্যার সমাধান করার মহা ঔষধ, এটা মনে রাখতে হবে। সূত্র মানে এই সূত্রটাকে, এই যতগুলো সূত্র রয়েছে এটা আমাদেরকে একদম এর মধ্যে রাখতে হবে, আমাদের মেমোরির মধ্যে রাখতে হবে। যদি না পারি সূত্র অঙ্ক করতে হয়ে যাব আমি শত্রু, সূত্র না পারলে কিন্তু হয়ে যাব শত্রু, এটা তোমরা মাথায় রাখবা। আচ্ছা, এইটা গেল গতি অধ্যায়ের। এবার আমরা দেখি যে বল অধ্যায়ের যে সমীকরণগুলো রয়েছে সেটা আমি তো প্রথমে দেখেছিলাম যে বল অধ্যায়ের সমীকরণ সেটা হচ্ছে এফ সমান সমান লেখা যায় এম এ, তারপর এখানে আরেকটা হচ্ছে যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল
m1v1 প্লাস m2 v2। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এটা একটা রয়েছে। তারপর 3 নাম্বার এখানে আমরা যে ঘাত বল এফটি সমান লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ। তারপর বন্দুকের যে গুলির যে সূত্রটা আমি বললাম সেটা হচ্ছে এম ভি প্লাস এম ভি ইকুয়াল 0। এগুলো হচ্ছে বল অধ্যায় থেকে আমরা পেয়ে থাকি। এবার আমরা দেখব যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রটা আমরা দেখেছিলাম যে 1 নাম্বার যে ডাব্লু সমান এফ এস, 2 নাম্বার পি সমান ডাব্লু ডিভাইডেড টি, 3 নাম্বার এখানে একটা জিনিস আমি যেটা ভুলে গেছি সেটা হচ্ছে যে বিভব শক্তি এবং গতিশক্তি। এই কাজ ক্ষমতা শক্তির মধ্যে এটা রয়েছে বিভব শক্তি এবং গতিশক্তি। বিভব শক্তিটা কি? আচ্ছা, কোনো একটা বস্তুতে ভূমিতে যখন থাকে, বস্তুটাকে যখন তার অবস্থা পরিবর্তন করে উপরে ওঠানো হয় তখন উপরের এই বস্তুটাকে পৃথিবীটা নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ করার ফলে বস্তুটার মধ্যে যে একটা শক্তি সঞ্চিত অবস্থায় থাকে সেই শক্তিটা হচ্ছিল তার বিভব শক্তি। আমরা এভাবে বিভব শক্তির সংজ্ঞা দিতে পারি যে বস্তুর অবস্থার পরিবর্তন করার ফলে বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত অবস্থায় থাকে সেটি হচ্ছে তার বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করতে পারি। ইপি সমান সমান লেখা যায় এম জি এইচ। এটা তোমরা লক্ষ্য রাখবা অঙ্ক করার সময় যে বিভব শক্তি নির্ণয় করতে গেলে অবশ্যই দেখতে হবে ভূমি থেকে বস্তুটা কত উপরে রয়েছে। এই কথাটা আমি আবারও বলি, বিভব শক্তি বের করার একটা মাত্র উপায় বা যেটা নিয়ম সবসময় মাথায় রাখতে হবে তোমাকে, যে বস্তুটা ভূমি হতে কত উচ্চতা রয়েছে সে উচ্চতা এইচ এর মানটা নিবা এবং বস্তুর ভর কত ছিল সেই মানটা নিবা এবং অভিকর্ষ ত্বরণ জির মান। তাহলে এই তিনটি হলেই বস্তুর বিভব শক্তি নির্ণয় করা যাবে। তারপরেতে বস্তু যখন গতিশীল হয়, গতিশীল বস্তুর মধ্যে যে একটা বেগের সৃষ্টি হয় এই বেগকে বলা হয়, বা গতির ফলে বস্তুর মধ্যে যে একটা শক্তি থাকে এটাকে বলা হয় গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। এই গতিশক্তি ইকে আমরা ইকে সমান লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার। এই ভি স্কোয়ারটা হচ্ছে বেগ। এই বেগ ভি দ্বারা বোঝানো হয়েছে, আমরা জানি যে ভি দ্বারা শেষ বেগ বোঝানো হয়। তাহলে এখানে এই সমীকরণে শুধু ভি দেখলেই যে বুঝবো এখানে শেষ বেগ লাগবে তা কিন্তু নয়। বস্তুর যদি আদি বেগ থাকে তাহলে এটা আদি গতিশক্তি হতে পারে, বস্তুর যদি শেষ বেগ থাকে তাহলে শেষ গতিশক্তি হতে পারে। অর্থাৎ গতি থাকলেই তার মধ্যে যে শক্তি থাকবেই। তার মানে গতিশক্তির সূত্র হচ্ছে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এমটা বস্তুর ভর আর ভি হচ্ছে বেগ, অর্থাৎ বেগের উপরে স্কোয়ার। বেগ সেটা আদি বেগ হতে পারে, শেষ বেগও হতে পারে এইটা। এবং এই অধ্যায় থেকে আমরা আরেকটা যে সূত্র রয়েছে সেটা হচ্ছে কর্মদক্ষতা। সেই সূত্র সেটা হচ্ছে কর্মদক্ষতা ইটা সমান সমান লেখা যায় পি ডিভাইডেড পি ড্যাশ ইন্টু 100%। অর্থাৎ এটি হচ্ছে লাভ্য কার্যকর ক্ষমতা, এটি হচ্ছে মোট, আচ্ছা এটাকে ধরি আমি পি ড্যাশ, এনটা হচ্ছে এটা মানে কর্মদক্ষতা। কর্মদক্ষতা সমান লেখা যায় লাভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ভাগ মোট প্রদত্ত ক্ষমতা গুণন 100। এই যে টোটালে আমি যে কয়টা সূত্র, এই সূত্রগুলো এই তিনটি অধ্যায় একটা আরেকটার সঙ্গে রিলেটেড। তো আমি এই তিনটি অধ্যায় নিয়ে আরও অনেক যে এই তিনটি অধ্যায় থেকে যতগুলো গাণিতিক সমস্যাগুলো রয়েছে, যে সমস্যা যে ধরনের প্রশ্ন বিগত বিভিন্ন প্রকার বোর্ডে এসেছে, এই সেই কোশ্চেনগুলো বা এসে উদ্দীপকগুলো বা গাণিতিক সমস্যাগুলো আমি পর্যায়ক্রমে সমাধান করব। আজকে আমি প্রথমে এই লেকচারে এই সমন্বিত অধ্যায়ের প্রথম লেকচারে জাস্ট সূত্র সম্পর্কে, তিনটি অধ্যায়ের মধ্যে যে সংযোগ, তিনটি অধ্যায় যে একটি আরেকটার সঙ্গে যে রিলেটেড সেই বিষয়গুলো সম্পর্কে আমি আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে রাখবা এবং আমি সামনে যে ক্লাসটা, সামনে ক্লাস থেকে পর্যায়ক্রমে এই তিনটি অধ্যায় থেকে যতগুলো গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান করব। আশা করি তখন সেই ভিডিওগুলো দেখবা। প্রিয় ছাত্রছাত্রী বন্ধু, আমার এই লেকচারে যদি তোমাদের বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা
নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে জানাবা তোমাদের কোন সমস্যাগুলো রয়েছে। তখন আমি পরবর্তী যে লেকচারটা দিব সেখানে সেই সকল সমস্যা সমাধান করার জন্য আমি চেষ্টা করব। আর ফিজিক্স বা পদার্থ এমন একটা অধ্যায়, পদার্থ রসায়ন, যে এটা কন্টিনিউ আমাদের প্র্যাকটিসের উপর রাখতে হবে, প্র্যাকটিস উপর থাকতে হবে। কারণ এখানে যে উদ্দীপকে একটা উদ্দীপকে 10 মার্ক থাকে, এখানে কতে 1, খতে 2, এখানে দুটো কোনো অঙ্ক থাকে না, এই 3 মার্কস। বাদ বাকি যে 7টা মার্কস থাকে এই 7 মার্কের মধ্যে কিন্তু দুটো অঙ্ক করতে হবে আমাদেরকে, বা দুইটা গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তার মানে আমাদেরকে অবশ্যই, আর এটা গ্যারান্টি দিতে পারি আমি, যে এই কয়েকটা সূত্র আমি যদি মুখস্থ করতে পারি এবং সেগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তবে এই 3টি অধ্যায় থেকে নিশ্চিত ইনশাল্লাহ 2টি উদ্দীপক, ভাগ্য ভালো হলে আমরা 3টি উদ্দীপক পর্যন্ত কমন পেতে পারি। অবশ্যই হতাশ হওয়ার কোনো কারণ নেই। ক্লাস 10-এর বন্ধুরা, তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা রয়েছে, তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। যদিও এখন করোনা চলছে, করোনার কারণে এইচএসসি পরীক্ষা হয় নাই, তবে আমরা আশা করি সামনের দিনে করোনা পরিস্থিতি আরও ভালো হবে এবং তোমাদেরকে নিশ্চিত পরীক্ষা মাধ্যমে বা মূল্যায়ন করার মাধ্যমেই তোমাদের সার্টিফিকেটটা অর্জন করতে হবে। সেজন্য পড়ার কোনো বিকল্প নেই, আমাদেরকে জানতেই হবে। ওই জন্য আমি বলি যে বেশি বেশি পড়ো। মানে এটা হয়ে যাক, একটা স্লোগান হয়ে যাক যে আমার মোবাইল আমার স্কুল। এখন তো স্কুল বন্ধ, অর্থাৎ মোবাইলেই আমরা লেখাপড়াটা করব। অর্থাৎ এই লেকচারগুলো, আরও যে লেকচার আমি দেব, অথবা তোমরা ইউটিউবে বিভিন্ন চ্যানেল থেকে যে বিভিন্ন তোমাদের যে অধ্যায়গুলো জানা দরকার, অধ্যায়ের নাম লিখে সার্চ দিলে কিন্তু সেগুলো চলে আসবে। তোমরা সেটাই মানে দেখবা, ওটাই শিক্ষা প্রতিষ্ঠান ধরে নিবা, ওখান থেকে জ্ঞান অর্জন করো। সবার প্রতি অসংখ্য ভালোবাসা এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। খোদা হাফেজ।